জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। লোকবল বাড়িয়ে ম্যানুয়ালি চলছে জাকসুর ভোট গণনা। এরই মধ্যে ঘটেছে বেশ কিছু ঘটনা। ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার দায় নিয়ে পদত্যাগ করেছেন জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহি সাত্তার। এর কিছুক্ষণ পর সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান জানিয়েছেন, যুদ্ধের ময়দান থেকে লেজ গুটিয়ে পালিয়েছেন বিএনপিপন্থী শিক্ষক অধ্যাপক মাফরুহি সাত্তার। তিনি আরও বলেন, তার পদত্যাগ না মেনে নিন্দা জানাচ্ছি। এ সময় খবর থাকছে আমাদের এখন চারদিকে। তবে শুরুতেই জানাবো ভোট গণনার খবর। এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সিফাত শাহরিয়ার ও সাজিদ আরাফাত। সাজিদ, আমরা জেনেছি ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার দায় নিয়ে পদত্যাগ করেছেন জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহি সাত্তার। এছাড়া আর কি কারণ থাকতে পারে, এ নিয়ে প্রধান নির্বাচন কমিশনার কিছু জানিয়েছেন কিনা? ঘন্টার পর ঘন্টা আসলে পেরিয়ে যাচ্ছে, তবুও জাকসু নির্বাচনের যে ফলাফল ঘোষণা বা ভোট গণনার যে পালা, সেটি কিন্তু এখনও শেষ হচ্ছে না। এরই মধ্যে নানান ধরনের নাটকীয়তাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সারাদিন ব্যাপী অনেক কিছুই হয়েছে এখানে। রাত 9টার দিকে কিন্তু যে আপনি বলছিলেন যে মাফরুহি সাত্তার, যিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি এবং নির্বাচন কমিশনার, তিনি কিন্তু হঠাৎ করেই সাংবাদিকদের ডেকে গণমাধ্যমে তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি বলছিলেন যে নির্বাচনী ব্যবস্থার অব্যবস্থাপনাকে তিনি দুষছেন এবং সেই অব্যবস্থাপনার দায় নিয়ে তিনি কিন্তু পদত্যাগ করেছেন এবং তিনি বলেছেন কোনো রাজনৈতিক চাপ ছিল না, কিন্তু তিনি যে দায় নিয়েছেন সেই দায় থেকেই নির্বাচন কমিশনারের পদ থেকে তিনি কিন্তু পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর কিন্তু দুটি প্যানেল থেকে আমরা বিবৃতি পেয়েছি। তারা যেটি বলছিলেন যে তিনি যুদ্ধের ময়দানে নেমে লেজ গুটিয়ে পালিয়েছেন, একটি পক্ষ বলছে, আরেকটি পক্ষ বলেছে যে তার যে পদত্যাগের বিষয়টি এই শেষ মুহূর্তে এসে, অর্থাৎ নির্বাচন হয়ে যাওয়ার পর ভোট গণনা যখন চলছে, ফলাফল ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই, ঠিক সেই সময় তিনি যখন এই ঘোষণাটি দিলেন, সেটিকে প্রহসন বলছেন অনেকে এবং এই প্রহসন তারা মানবেন না। তারা বলছেন যে এটি নির্বাচনের ফলাফল বাতিল কিংবা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটি ষড়যন্ত্র হতে পারে এবং সেই ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য সাধারণ শিক্ষার্থীরা সজাগ রয়েছেন এবং সেটি তার বিরুদ্ধে কিন্তু তারা বিবৃতি দিয়েছেন। তো এমন যখন অবস্থা, আপনি বলছিলেন যে নির্বাচন কমিশনার কিছু বলেছেন কিনা, তারপর কিন্তু প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা কোনো ধরনের বার্তা পাইনি। তবে আমরা তারও আগে সন্ধ্যার দিকে প্রধান নির্বাচন কমিশনারের কাছে গিয়েছিলাম, তার কাছ থেকে জানতে চেয়েছি যে কখন নাগাদ ফলাফল আসতে পারে বা কি ধরনের ভোট গণনায় গতি এসেছে কিনা। তিনি যেটি বলছিলেন যে আজ রাতের মধ্যেই যে কোনোভাবেই তারা চেষ্টা করছেন এবং লোকবল বৃদ্ধি করেছেন। তিনি যেটি জানিয়েছেন যে ভোট গণনার যে প্রক্রিয়া চলমান রয়েছে ভেতরে, সেখানে লোকবল বাড়ানো হয়েছে, টেবিল বাড়ানো হয়েছে, যার ফলশ্রুতিতে বেশ খানিকটা গতি পেয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সেটি আরও কতক্ষণ লাগতে পারে আমরা জানি না, যেহেতু আমরা জানতে পেরেছি যে হল সংসদের যে ভোট গণনার বিষয়টি সেটি শেষ হয়েছে। এর পরবর্তীতে কেন্দ্রীয় যে সংসদ, সেই কেন্দ্রীয় সংসদের ভোট গণনার কাজ চলছে। সেটি এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে প্রায় 13 থেকে 14টি হলের গণনা শেষ হচ্ছে, এখনও 8 থেকে 9টির বাকি রয়েছে এবং সেই বাকি থাকা ভোটগুলো কতক্ষণ নাগাদ, কত সময় লাগতে পারে সেটি নিয়ে এখনও সন্দিহান সবাই। এই অপেক্ষা করছে। আমরা ক্যামেরা দেখাতে চাই, এখানে অনেক প্রার্থী রয়েছে, বিভিন্ন প্যানেলের সাধারণ শিক্ষার্থী রয়েছেন, গণমাধ্যম কর্মীরা রয়েছেন, সবার কিন্তু একটাই অপেক্ষা, এই ভোট গণনা কখন শেষ হবে, কখন আসলে ফলাফল দেয়া হবে। সেটি আমরা দেখছি যে গতকাল 9টা থেকে 5টা পর্যন্ত ভোট গ্রহণ শুরু হলেও ভোট গ্রহণ হয়েছে। ভোট গ্রহণ সম্পন্ন হওয়ার পর তারও কিন্তু বেশ কয়েক ঘন্টা পর, অর্থাৎ রাত 10টার দিকে, 10:30টার দিকে কিন্তু ভোট গণনা শুরু হয় ম্যানুয়াল পদ্ধতিতে। এই ম্যানুয়াল পদ্ধতিতেই ভোট গণনার কাজ করতে গিয়ে কিন্তু অনেকটাই ধীর গতি দেখছি আমরা। এই যে ওএমআর মেশিনে ভোট গণনার একটি কথা ছিল, তবে একটি পক্ষের আপত্তিতে কিন্তু পরবর্তীতে আবার ম্যানুয়াল পদ্ধতিতে ভোট কাস্ট শুরু হয়, ভোট গণনার কাজ শুরু হয়। সেই কাজটি আমরা দেখছি যে গতকাল থেকেই কিন্তু চলছে, অর্থাৎ 24 ঘন্টা পেরিয়ে গেছে। 24 ঘন্টারও পেরিয়ে যাওয়ার পরও কিন্তু সেটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। সেটি নিয়ে অনেকের মধ্যেই বিরক্তি রয়েছে, অনেকের মধ্যেই
আমরা নানান ধরনের মন্তব্য দেখেছি। অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন যে এই তথ্য প্রযুক্তির এই যুগে এসে কোনো একটি প্যানেলের যে আপত্তি, সেই আপত্তির সাপেক্ষে এই যে প্রশাসন বা নির্বাচন কমিশন কার্যালয় যারা কাজ করছেন তারা আসলে ম্যানুয়াল পদ্ধতিতে কেন আসলে এই গণনার কাজটি করছেন, এবং সেটির জন্য কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। এবং সেই অপেক্ষার প্রহর আমরা দেখছি গতকাল রাত থেকে আজকে রাত পর্যন্ত, এখন রাত 12টা পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু সম্পন্ন হয়নি। সেটি সকাল হতে পারে আমরা ধারণা করছি, কেননা এখনও প্রায় 8টির মতো হলের যে একেবারে মূল যে সংসদ, কেন্দ্রীয় সংসদের যে ভোটগুলো রয়েছে সেগুলো গণনার কাজ চলছে। তো এই অপেক্ষা আর পালা শেষ হবে কিনা সেটি নিয়ে কিন্তু এখনো সন্দিহান, এবং এর মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘক্ষণ সময় ধরে সেখানে ম্যানুয়াল পদ্ধতিতে কাজ করতে গিয়ে আজকে একজন শিক্ষিকা তিনি কিন্তু মৃত্যুবরণ করেছেন। সেটি একটি অন্যতম শোকের কারণ, এবং সেই ঘটনার পর আমরা দেখেছি বেশ কয়েক ঘন্টা ভোট গণনার কাজ বন্ধ ছিল। এবং সেই শিক্ষিকা মারা যাওয়ার পর অনেকে এখানে ক্ষোভ প্রকাশ করেছেন। তার যারা সহকর্মী রয়েছেন তারা যেটি বলছিলেন যে তারা আসলে দায় দিয়েছেন নির্বাচন কমিশনকে, যে এই যে দীর্ঘ সময় ধরে, অর্থাৎ তিনি গত রাত থেকে টানা সারা রাত কাজ করেছেন, ঘুমহীন নিদ্রাহীন একটি রাত কেটেছে, পরের দিন আবার সকালে তিনি এসেছেন, হয়তো কোনো চাপে শারীরিক ভাবে তিনি অসুস্থ ছিলেন বা মানসিক চাপ, শারীরিক চাপ সব কিছু মিলিয়ে তিনি এই প্রেশারটি হয়তো নিতে পারেননি। তিনি দুঃখজনকভাবে আজ মৃত্যুবরণ করেছেন। তাকে এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, সেখানে কিন্তু তাকে মৃত ঘোষণা করা হয়। এই যে ঘটনাগুলো ঘটছে একের পর এক, একটি মৃত্যু, এরপরে নির্বাচন কমিশনের যে পদত্যাগ, তারপরে পাল্টাপাল্টি অবস্থান দেখেছি আমরা। ছাত্রদলের পক্ষ থেকে ম্যানুয়ালি ভোট নেওয়ার কথা বলা হয়েছে, অন্যদিকে অন্যান্য প্যানেলগুলোর যে ঐক্য পরিষদ, এখানে 8টি প্যানেল এখানে নির্বাচন করেছে, তার মধ্যে 4টি প্যানেল কিন্তু নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। এই সব নানান ধরনের কিন্তু কার্যকলাপ, নানান নাটকীয়তার মধ্য দিয়ে কিন্তু জাকসু নির্বাচনটি সম্পন্ন হয়েছে। কিন্তু নির্বাচন সম্পন্ন হলে হবে কি, নির্বাচন সম্পন্ন হওয়ার পরও কিন্তু আমরা দেখছি যে ফলাফল ঘোষণা নিয়ে আবার নতুন করে আরও অনেক ধরনের নাটকীয় ঘটনা ঘটছে। তো এখন পর্যন্ত আসলে সবার মধ্যে আমরা এখানে কথা বলেছি যারা সাধারণ শিক্ষার্থী রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিবির প্যানেলের এই মুহূর্তে জিএস এখানে রয়েছেন, তার নাম মাজহারুল ইসলাম, তিনিও কিন্তু কথা বলেছেন গণমাধ্যমে বিকেলে, যেটি বলছিলেন যে যুদ্ধের ময়দানে নেমে এই যে যিনি নির্বাচন কমিশনার তিনি লেজ গুটিয়ে পালিয়েছেন, এমন মন্তব্য কিন্তু করা হয়েছে। এবং এই যে দায়িত্ব পালন করতে না পেরে তিনি নির্বাচনের যে অব্যবস্থাপনা, সেই অব্যবস্থাপনার কথাগুলো কিন্তু নির্বাচন কমিশনার বা যিনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন তিনি সেগুলো নির্দ্বিধায় স্বীকার করেই কিন্তু তিনি পদত্যাগ করেছেন। তবে তার পদত্যাগ করার পরেও কিন্তু কোনো ধরনের এই যে ফলাফল ঘোষণা কিংবা ভোট গণনার কাজে তেমন কোনো প্রভাব পড়েনি। এখনও ভোট গণনা চলছে। আমরা জানি না আসলে কত রাত লাগবে সেটি এখানে গণনা শেষ হতে। এখন মধ্যরাত, রাত 12টা পেরিয়ে গেছে, অর্থাৎ ভোর হতে পারে এমনটি ধারণা করা হচ্ছে। যদিও লোকবল বাড়ানো হয়েছে, তারপরেও আসলে এই অপেক্ষার পালা কবে নাগাদ শেষ হবে, এখানকার শিক্ষক, শিক্ষার্থী, যারা প্যানেলের প্রার্থী রয়েছেন, যারা গণমাধ্যম কর্মী রয়েছেন, সবারই আসলে অপেক্ষা আর পালা শেষ হওয়ার যে প্রহর সেটি কিন্তু সবাই গুনছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে থাকা সবশেষ খবর। সিফাত, ভোট গণনায় লোকবল তো বাড়ানো হয়েছে, সেক্ষেত্রে আজ রাতের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে কিনা বা গণনায় কেমন গতি এসেছে জানাবেন বিস্তারিত। আজ রাতের মধ্যে আসলে ঘোষণা করা যাবে কিনা সেটি এখন আসলে একটি বড় প্রশ্ন। কিন্তু ঠিক 2 ঘন্টা আগেই এখানকার যিনি দায়িত্বে রয়েছেন নির্বাচন কমিশনের সদস্য সচিব জাকসুর, তিনি এসে বলেছিলেন 2 ঘন্টার মধ্যে আমরা ঘোষণা করব। কিন্তু এই 2 ঘন্টাও পেরিয়ে গেছে, এখন পর্যন্ত পুরো প্যানেলের ঘোষণা করা তো দূরের কথা, আমরা একটি হলেরও আসলে ঘোষণা করতে দেখিনি।
সেক্ষেত্রে এখন যে গণনা চলছে 9টি হলের একসাথে গণনার কাজ শুরু হয়েছে, কিন্তু এই 9টি হলের গণনা কাজ শুরু হলেও সেটির একটিরও ফলাফল এখন পর্যন্ত আমাদের কাছে তারা জানাতে পারেননি। এর মধ্যে অনেকগুলো বিষয় ঘটে গেছে, অভিযোগ পাল্টা অভিযোগ এবং পরবর্তীতে একজন শিক্ষকের যে পদত্যাগ, সেটি আমার সহকর্মীও বলছিলেন। এই যে এত কিছু হয়ে গেল, তারপরও যে তারা কোনো একটি হলের কিংবা যেহেতু 9টি হলের গণনা শুরু হয়েছে সেটিকে গণনা করে সেই 9টি হলকে প্রকাশ করা, সেটির আসলে কিছুই কোনো অগ্রগতি আমরা কিন্তু দেখছি না। শুধু আমরা দেখছি হ্যাঁ তারা ব্যালট পেপার নিয়ে নাড়াচাড়া করছেন, তারা খাতা কলমে লিখছেন, কিন্তু সেটির যে প্রতিফলন সেটি সামগ্রিকভাবে সমষ্টিগত কোনো প্রতিফলন, সমষ্টিগত কোনো রেজাল্ট কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি না। তবু বলে রাখি যে 9টি হলের আসলে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা এখানে চলছে। সেগুলো হলো মীর মোশাররফ হোসেন হল, শহীদ সালাম বরকত হল, শহীদ রফিক জব্বার হল, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, নওয়াব ফয়জুন্নেসা হল, জাহানার ইমাম হল, বেগম খালেদা জিয়া হল, রোকেয়া হল ও তারামন বিবি হল। এই 9টি হলের কেন্দ্রীয় যে সংসদের সেখানকার ভোট গণনা চলছে। তবে এর আগে হল সংসদের 21টির মধ্যে 19টিরই আসলে তারা সবশেষ যেটি জানিয়েছে 19টির যে ভোট গণনা সেটি শেষ হয়েছে, কিন্তু সেগুলো প্রকাশ করা হয়নি। আমরা জানি না কেন একসাথে সব কিছু ধরে রাখা হয়েছে। আমরা ডাকসুর ক্ষেত্রে দেখেছি বিভিন্ন হলের আলাদা আলাদাভাবে ভোট গণনা করে আলাদা আলাদাভাবে ফল প্রকাশ করেছে। হলগুলোতে আগেই জানা গেছে, সেখানকার রিটার্নিং কর্মকর্তা আগে জানিয়েছে, এবং এখানে কিন্তু সেটি করা হয়নি। গতকাল রাতেই কিন্তু আসলে এটি সম্ভব ছিল। একজন শিক্ষিকাও সেটি কিন্তু জানিয়েছেন। তিনি একজন রিটার্নিং কর্মকর্তা, তার সহকর্মী জানেন একজন মারা গেছেন, একজন শিক্ষিকা যিনি কাল সারা রাত এখানে তার নির্বাচনী দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে আজ সকালবেলা যখন তিনি এই কক্ষে প্রবেশ করবেন ঠিক তার আগেই তিনি আসলে প্রবেশ মুখেই পড়ে যান এবং সেখানে লুটিয়ে পড়েন। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে নেওয়া হয় এবং ইতিমধ্যে তিনি মৃত্যুবরণ করেন। এই যে ঘটনা, তারপরে শিক্ষকরাও আসলে দাবি জানাচ্ছেন যে মেশিনের মাধ্যমে ভোট গণনা করা যায় কি না, কিন্তু ভোট গণনা কিন্তু মেশিনের মাধ্যমে করা হয়নি। আমরা দেখেছি একটি স্থবিরতা, একেবারে বলা যায় শুরু থেকেই ধীরে চলছিল এবং দুপুরের পর অর্থাৎ বাদ জুমা এবং বিকেল পর্যন্ত একেবারে যেন বন্ধ হয়ে যাচ্ছিল। আমরা দেখছি খুবই ধীর গতিতে কাজ চলছিল। এরপরে জনবল বাড়িয়েছে ঠিকই, কিন্তু এখন পর্যন্ত কোনো ফলাফল আসলে ঘোষণা করেননি তারা। আর যে হল সংসদগুলো সেগুলো যদি ঘোষণা করা হতো, সেক্ষেত্রে যারা হলে নির্বাচন করছেন সেসব শিক্ষার্থী, সেসব যারা প্রার্থী রয়েছে তারা নিশ্চয়ই নিশ্চিন্তে থাকতে পারতেন। তাদের মধ্যে একটি উৎকণ্ঠা কাজ করছে আসলে কে জিতেছেন, কে হেরেছেন, কে হচ্ছেন ভিপি, জিএস, এজিএস সহ অন্যান্য পদে। তো সেই যেহেতু উৎকণ্ঠায় সেই সব শিক্ষার্থী, সেসব ভোটার এবং সেসব প্রার্থীরাও রয়েছেন, আর কেন্দ্রীয় সংসদে যারা তারা তো আরও বেশিই রয়েছেন। এই যে সারাদিনের অভিযোগ পাল্টা অভিযোগ, বয়কট, উত্তেজনা, 24 ঘন্টা শেষে কথা ছিল যে সকালটা শুরু হবে, কিন্তু দেখা গেল সেই শুক্রবার সকালটা শুরু হয়েছে শোক দিয়ে। এবং আমি এখন ঘড়িতে 12টা 9 মিনিট, আর ঠিক কালকে শুরু হয়েছিল এই ভোট গণনা 10টা 10 মিনিট, এখন 12টা 10 বাজে, অর্থাৎ একদিন 24 ঘন্টা পার হয়ে এখন আরও 2 ঘন্টা হয়ে গেছে, অর্থাৎ 26 ঘন্টা পেরিয়েছে। মোর্শেদ, এই 26 ঘন্টা পরও এখন পর্যন্ত শুধু গণনাই চলছে। আসলে সেখান থেকে কি ফলাফল আসছে, সে ফলাফলটাকে সাথে সাথে কেন এখানে গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা চাইলেই কিন্তু সাথে সাথেই যে 19টা হলের হল সংসদ গণনা করা হয়েছে সেই 19টা হলেও ফল প্রকাশ তারা চাইলেই করতে পারতেন, কিন্তু তারা কেন করছেন না। এবং একটি হলে কেন্দ্রীয় সংসদেই যেহেতু সমষ্টিগতভাবে জয় পরাজয়, কিন্তু হলগুলোতে তো সেটির কোনো বিড়ম্বনা নেই। সেই তো হলগুলোতে কেন ঘোষণা করা হচ্ছে না সেটি আসলে আমাদের কাছেও বোধগম্য নয়। এবং আমরা জানি না যে ঠিক কখন নাগাদ
শেষ হবে। বলছিলাম 26 ঘন্টা এই শুধু ভোট গণনাই করা হচ্ছে, তারপরে এখন পর্যন্ত কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না, এবং এই ফলাফল পেতে আজকে সারা রাত অপেক্ষা করতে হবে কিনা, কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে কিনা, সেটা আসলে এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করে কেউ বলতে পারছে না। আমার ঠিক সামনেই তাদের যে ভোট গণনা সেটি চলছে, ভোট গণনা, কিন্তু এটির আসলে ফলাফলটি কিন্তু দেখা যাচ্ছে না। তো ঠিক কখন নাগাদ দেখা যাবে সেটি আসলে এখন পর্যন্ত আমাদের কারো কাছে বোধগম্য নয়। আমরা অপেক্ষা করছি, দেশবাসী অপেক্ষা করছে, বিশেষ করে যারা ভোটার, এখানকার প্রার্থী, তারা তো অপেক্ষা করছেনই। তো নিশ্চয়ই আমরা নতুন কোনো তথ্য পেলে আবারও জানাবো। তো এই ছিল আমার কাছে জাকসু থেকে সবশেষ। জাকসু নির্বাচনের ভোট গণনার সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী সাজিদ আরাফাত এবং সিফাত শাহরিয়ার। দর্শক, আগেই জানিয়েছি পদত্যাগ করেছেন জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহি সাত্তার। কেন পদত্যাগ করলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ত্রুটিপূর্ণ নির্বাচনী ব্যবস্থার দায় নিয়ে সরে দাঁড়ালেন। বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের সামনে সাংবাদিকদের জানান, একই সঙ্গে নির্বাচনের অব্যবস্থাপনা নিয়ে বারবার প্রশাসনকে জানানো হয়েছে। বলেন, কোনো রাজনৈতিক চাপে নতি স্বীকার করেননি তিনি। আমার মতামতটার বিষয়ে সুরাহা না করেই ফলাফল গণনা শুরু হয়ে গেছে, তখন আমি এই বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে আমার যে দ্বিমত, সেই দ্বিমতটি লিখিতভাবে জানিয়ে এসেছি। সময় খুব কম হওয়ার কারণে এই রকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। আমি অতি দ্রুত এই সংক্রান্ত যে লিখিত বক্তব্য তা আপনাদেরকে এবং নির্বাচন কমিশনকে জানিয়ে দিব। এদিকে জাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তারের পদত্যাগের পর প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্র শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী ফেরদৌস আল হাসান। তিনি বলেন, যুদ্ধের ময়দান থেকে লেজ গুটিয়ে পালিয়েছেন বিএনপিপন্থী শিক্ষক, তাকে নির্বাচনের দায়িত্ব নিতে হবে। আরও বলেন, নির্বাচন কমিশনারের পদত্যাগ তারা মেনে নেবেন না। 8 সেপ্টেম্বর জাকসু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য জাকসুর একজন নির্বাচন কমিশনের সদস্য সে পদত্যাগ করে, যা আসলে খুবই প্রহসনমূলক আচরণ। প্রথমে আমরা একটু গ্রাউন্ডটা বলতে চাই, সে বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি। এই পদে থেকে সে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করার কমিটিতে থাকে, সেটা নিয়ে আমরা প্রথমে প্রশ্ন জানাতে চাই। এবং পাশাপাশি সে যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলো খুবই ভিত্তিহীন। শেষ মুহূর্তে এসে যুদ্ধের ময়দানে লেজ গুটিয়ে পালানোর মতো সে নিজে পদত্যাগ করেছে। অবশ্যই তাকে দাবি নিতে হবে, এবং তার এই পদত্যাগ আমাদের কাছে মনে হয় তার যে হীন ষড়যন্ত্র ছিল নির্বাচনকে ঘিরে, সেই হীন ষড়যন্ত্র বাস্তবায়ন না করার ফলেই সে মনে করে শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট কেন্দ্রে এসে ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিতে হয়। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুতে শোকাচ্ছন্ন শিক্ষক শিক্ষার্থীরা। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জান্নাতুল ফেরদৌস বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ও জাকসু নির্বাচনে প্রীতিলতা হলে পোলিং কর্মকর্তার দায়িত্বে ছিলেন। সকাল 8টার পর পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে দায়িত্ব পালন করতে আসেন তিনি। এ সময় সিনেট ভবনে ভোট গণনার কক্ষের দরজার সামনে হঠাৎ পড়ে যান তিনি। এরপরে দ্রুত তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষার্থী ও বন্ধু সহকর্মী সহ বিভিন্ন ছাত্র সংগঠন শোক জানিয়েছে। তার এই অকালে বিদায় হওয়া আমাদের সকলের জন্য একটা মেসেজ যে আমরা যে যাই করি না কেন শেষ পর্যন্ত আমাদের চলেই যেতে হবে। সেই জন্য সততা, স্বচ্ছতা এবং জবাবদিহিতার বিষয়গুলো প্রত্যেকটি ব্যক্তি মাথায় রেখে আমরা যদি চলতে পারি, তাহলে আমাদের বিদায়টা হচ্ছে অনেক বেশি সুন্দর হবে এবং পরকালে সেটা আমাদের স্বস্তির কারণ হবে। ছাত্র জীবনে প্রচণ্ড পরিশ্রম করছে, ও অনেক ভালো ছাত্র ছিলেন এবং যে কারণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পেরেছেন। প্রথম দিন থেকে যেরকম ছিল বড় আপুর মতো একজন টিচারের মতো এখনো এইভাবে আছে। এবং ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে প্রহসনমূলক বলছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। শুক্রবার বেলা 11টায় সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন।
মানুষ নির্বাচন ব্যবস্থার উপর আস্থা রাখতে চায়, তবে যারা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত তাদের নিরপেক্ষতা ধরে রাখতে হবে। জাকসুতে শুধু ছাত্রদল নয়, বিভিন্ন প্যানেল নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। এতে বোঝা যায় ভোট গ্রহণযোগ্য হয়নি। এ সময় দেশকে পিছিয়ে দেওয়ার জন্য এখনও ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন AZM জাহিদ হোসেন। যে জাকসু নির্বাচন হয়েছে সেখানে শুধু খালি আপনারা ছাত্রদলের কথা কেন বলেন? সেখানে বিভিন্ন প্যানেল, স্বতন্ত্র প্রার্থী, ইভেন শিক্ষকরা পর্যন্ত নির্বাচন থেকে অনেকেই সরে দাঁড়িয়েছেন। নিশ্চয়ই সেখানে কোনো না কোনো কারণ আছে। যারা এই সমস্ত বিষয়ে সংশ্লিষ্ট তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন আয়োজন না করা যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে, মানুষ দ্বিধাগ্রস্ত হবে, মানুষ নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দলসমূহ সরে যাবে। কাজেই কোনো বিভাজন আপনাকে আমাকে শক্তিশালী করবে না। ৭১-এ যারা গণহত্যার সাথে জড়িত ছিল আর ২৪-এ যারা গণহত্যা চালিয়েছে তারা এক হয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করার পায়তারা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শুক্রবার বেলা ১২টায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি আরও বলেন, বিগত আমলে আওয়ামী সরকার ডামে নির্বাচন করেছে, আর বর্তমানে একটি দল নির্বাচনই দিতে চায় না। এ সময় তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির বিকল্প নেই। তিনি আরও মন্তব্য করেন, দীর্ঘ ১৬ বছর লড়াই করে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে বিএনপি। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা। কিভাবে নির্বাচন ঠেকানো যায় নতুন নতুন বয়ান সামনে নিয়ে আসছে। আমি এই অশুভ শক্তিকে বলবো, আপনাদের রাজনৈতিক কর্মসূচি আপনার জনগণের কাছে নিয়ে যান। পিয়ার টিয়ার আরো কিছু থাকলে নিয়ে যান, আমাদের আপত্তি নাই, কিন্তু নির্বাচন বন্ধ করা যাবে না। রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্ন মত থাকলেও নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে মাগুরার শ্রীপুরে মুসলিম রেনেসার কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শন করে একথা বলেন তিনি। পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মতামত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে। পেছানোর কোনো সম্ভাবনা নাই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এটা একদম আমাদের, এইটা ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা কমিটমেন্ট, এটা হবেই। বাংলাদেশের সংবিধান শ্রমিকদের অধিকার, জনতার অধিকার নিশ্চিত করতে পারেনি, তাই নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। শুক্রবার বিকেলে গাজীপুর চৌরাস্তায় চান্দনা স্কুল অ্যান্ড কলেজ মাঠে শ্রমিক উইন আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি। ২৪-এর গণঅভ্যুত্থানের পরেও শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত না করার নিন্দা জানিয়ে এনসিপির এই নেতা শ্রম সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানান। শ্রমিকের অধিকার ও ন্যায্য মজুরি নিশ্চিতের পাশাপাশি মর্যাদা নিশ্চিতে সরকারকে নতুন আইন প্রণয়নের আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, এনসিপির কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাহ আল মুহিম, রিয়াজ মুর্শেদ, বশির আহমেদ, শ্রমিক নেতা আরমান হোসেন সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা ও শ্রমিক উইংয়ের শীর্ষ নেতারা। শ্রম সংস্কার কমিশন গঠন করা হয়েছে, কিন্তু শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলো এখনো পর্যন্ত বাস্তবায়ন করা হয় নাই। আজকের এই শ্রমিক সমাবেশ থেকে আমরা সরকারের কাছে উদাত্ত কণ্ঠে আহ্বান রাখতে চাই, অতি দ্রুত শ্রম সংস্কার কমিশনের সুপারিশগুলোকে বাস্তবায়ন করতে হবে। আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। গণহত্যার সঙ্গে জড়িতরা ভোটে কোনোভাবেই অংশ নিতে পারবেন না। কানাডার টরন্টোতে স্মার্ট কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন CEC। আদালত যাদেরকে ফেরারি ঘোষণা করবে তারা তো ইলেকশনে কন্টেস্ট করতে পারবে না। এটা কি সিদ্ধান্ত হয়েছে? এটা সিদ্ধান্ত আমরা অলরেডি প্রপোজাল দিয়েছি, আর পিও সংশোধনের জন্য প্রস্তাব দিয়েছি
এটা উপদেষ্টা পরিষদে যাবে, ওনারা অ্যাপ্রুভ করলে এটা হয়ে যাবে। এবং এটা কিন্তু রিফর্মস কমিশনের একটা রিকমেন্ডেশনও ছিল। কারণ আদালত যদি কেউ ফেরারি ঘোষণা করে তাহলে উনি তা ইলেকশন করতে পারবেন না। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ অন্তত ১৭ জন আহত হয়েছেন। শুক্রবার বিকেল ও সন্ধ্যায় ২ দফায় কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বিকেলে রামো ও টেকনাফ উপজেলার মধ্যে ডিসি গোল্ড কাপের ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচ শুরুর আগেই স্টেডিয়াম দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এ সময় অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের বের করতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে গ্যালারি ও আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে অনেক দর্শক। এতে সদর উপজেলা ইউএনও নীলুফা ইয়াসমিন সহ অন্তত ১৭ জন আহত হন। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ উঠেছে, আসন সংখ্যার চেয়ে বেশি টিকিট বিক্রি ও ৫০ টাকার টিকিট ৫০০ টাকায় বিক্রির কারণেই দর্শকের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রশাসনের আশ্বাসে ৫২ ঘণ্টা পর অনশন ভাঙলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর আগে গত বুধবার দুপুর ১২:৩০ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে কর্মসূচি শুরু করেন তারা। প্রক্টোরিয়াল বোর্ডের পদত্যাগ সহ ৭ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরণ অনশন কর্মসূচি শুরু করে অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ। ব্যানারে ৯ শিক্ষার্থী, তবে অনশনরত ৬ শিক্ষার্থী অসুস্থ হয়ে বিশ্ববিদ্যালয় মেডিকেলে ভর্তি আছেন। এদিকে বিকেল ৪:৩০টার দিকে উপাচার্যের আশ্বাসে অনশন থেকে সরে দাঁড়িয়েছেন শিক্ষার্থীরা। ছাত্রদের সাথে এলাকাবাসীর সংঘর্ষে আহত শিক্ষার্থীদের পূর্ণ তালিকা প্রকাশ, মানসম্মত আবাসনের ব্যবস্থা এবং জোবরা গ্রামে আবাসনচ্যুত শিক্ষার্থীদের মালামাল উদ্ধার করা সহ ৭ দফা দাবি ছিল তাদের। এছাড়া ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে দুপক্ষের সমন্বিত কমিটি গঠন ও দোষীদের বিচারের দাবি জানান শিক্ষার্থীরা। এদিকে চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে প্রাইভেট কারের ধাক্কায় বাবা মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪ জন। শুক্রবার সকাল ৭টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ঠাকুর দিঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠাকুর দিঘি এলাকায় একটি কাভার্ড ভ্যান দাঁড়িয়েছিল। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় প্রাইভেট কারে থাকা বাবা ও মেয়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে। ২ জনকে স্থানীয় হাসপাতাল ও ২ জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে সিরাজগঞ্জের কৃষি হাটায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দোকানে ধাক্কা দেয়। এতে নিহত হয়েছেন দোকানের মালিক আমির আলী, আহত হয়েছেন অন্তত ৪ জন। ময়মনসিংহের বহুতল ভবনের আন্ডারগ্রাউন্ড থেকে গাড়ি চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্ত্রী জানায়, অনেক দিন ধরে ব্যাংক কর্মকর্তার প্রাইভেট কার চালাতো সুমন। বৃহস্পতিবার রাত ৯টায় ভালুকা থেকে কাজ শেষে বাড়ি ফেরার কথা ছিল, তবে রাত গভীর হলেও বাড়ি না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়। পরে সকালে বড় বাজার এলাকায় তার স্বামীর দুর্ঘটনার সংবাদ শুনে ছুটে যান সেখানে। পুলিশের প্রাথমিক ধারণা, উপর থেকে পড়ে দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হতে পারে সুমনের, যদিও ময়নাতদন্তের পর বিষয়টি সম্পূর্ণভাবে জানা যাবে। আমি আধা ঘন্টা আগে এতে গেছি খবর নিয়ে, মাত্র ১০ বছর হয়েছে আমার বিয়ে হয়েছে, চলতেছে। সে আমাদের একজন শ্রমিক, আমরা তার সুষ্ঠু এবং নিরপেক্ষ ভাবে তার একটা বিচার চাই। জিরো থেকে উপর পর্যন্ত একটা এই অ্যাপার্টমেন্টেও আপনারই নেই, সেফটি নেই। আমরা এখন পোস্টমর্টম করলে আরো বিষয়টা পরিষ্কার হওয়া যাবে। টাঙ্গাইলের সদ্য প্রতিষ্ঠিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার জেলা প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সমিতির নীতিমালা না মানায় প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শুক্রবার সকালে শহরের সাবালিয়া এলাকায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সমিতি জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা বলেন, সদ্য প্রতিষ্ঠিত পপুলার ডায়াগনস্টিক সেন্টার সমিতির কোনো নিয়ম নীতির তোয়াক্কা করছে না। তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য প্যাথোলজিক্যাল চিকিৎসকের ইলেকট্রিক স্বাক্ষর ব্যবহার করছে।
3 দিনের মধ্যে মালিক সমিতির সাথে সভা না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিম রেজা, সহ সভাপতি কাজী বাহলুল হক দীপু। রাজধানীর বাজারে সাপ্তাহিক ছুটির দিনে বৃষ্টিতে ক্রেতা কম, তাই দামও কিছুটা কম। গত সপ্তাহের চেয়ে সবজির দাম কিছুটা কমেছে। প্রতি কেজি সবজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে দাম। এদিকে বাজারে আসতে শুরু করেছে শীতের সবজিও। শিম প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 টাকায়, মূলার দাম নেমে দাঁড়িয়েছে 50 টাকায়, ডিমের দাম কমে ডজন প্রতি দাঁড়িয়েছে 130 টাকায়, ব্রয়লার মুরগির দাম 175 থেকে 180 টাকা, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 থেকে 300 টাকায়। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। কিন্তু অন্যান্য দিন আরো 5 টাকার মতো কম থাকে, 10 টাকার মতো কম থাকে, তবে মোটামুটি ভালো। মুরগির দাম আগের থেকে একটু কম আছে, 300 ছিল, এখন 270 নিছি। বৃষ্টির কারণে সবজি আবাদ হয়েছে, ওখানে একটু দাম কমতে আছে, সামনে আরো দাম কমবে। বাজারে পাইকার কম আসে, বুঝছেন? পাইকার যখন বাজারে প্রচুর আসে তখন কাঁচামালের দামটা একটু চাহিদাও থাকে, দামটা একটু বেশি থাকে। 160 টাকা, আর 150 গত সপ্তাহে 80 টাকা, 70 টাকা, এই সপ্তাহে আমরা 60 টাকা কেজি হয়েছে। ব্রয়লার মুরগি 175-80, গেছে সপ্তাহ থেকে 15-20 টাকা ব্রয়লারের দাম বাড়ছে, আর সোনালী মুরগি বেচতে 260 টাকা, 70 টাকা। হাইব্রিড 280, আর দেশি হয়েছে আপনার 600, ব্রয়লার 180 টাকা চলতেছে। এদিকে চট্টগ্রামে আধা কেজির ইলিশ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 1000 টাকার বেশি। বিক্রেতারা বলছেন বাজারে সরবরাহ কমায় বেড়েছে ইলিশের দাম। আর খুলনায় গেল সপ্তাহের তুলনায় 200 টাকা কমে 2200 থেকে 2300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি ইলিশ। সিলেটে গেল কয়েক মাস ধরে চড়া সবজির বাজার। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত। করলা বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে। এছাড়া কাকরোল 90 টাকা, ঝিঙা 120 টাকা কেজি দরে কিনতে হচ্ছে ক্রেতাদের। সবথেকে বেশি 140 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে টমেটো। এদিকে ময়মনসিংহে চড়া সব ধরনের মশলার দাম। এলাচ বিক্রি হচ্ছে 5600 থেকে 5800 টাকা কেজি। 2 সপ্তাহের ব্যবধানে কেজিতে 30 টাকা বেড়ে দেশি মসুর ডাল বিক্রি হচ্ছে 152 টাকায়। এছাড়া অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম। মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় ঢাকা, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগ সহ বিভিন্ন জেলায় বৃষ্টির অব্যাহত রয়েছে। ব্রিফিংয়ে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানান, দেশের বিভিন্ন স্থানে 24 ঘন্টা বৃষ্টিপাত হয়ে পরবর্তীতে কিছুটা কমে আসবে, তবে 14 তারিখের পরে বৃষ্টিপাত বাড়বে। বর্তমান যে বৃষ্টিপাতের প্রবণতাটা, এই প্রবণতাটা আগামী 24 ঘন্টা অব্যাহত থাকবে। তারপরে পরবর্তী 2 দিন হয়তো বা বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে যেতে পারে এবং 14 তারিখের পরবর্তীতে বৃষ্টিপাতের প্রবণতাটা বৃদ্ধি পাবে। এবং এই বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ার যে টেন্ডেন্সিটা, এটা উপকূলীয় এলাকায় বেশি থাকবে, অর্থাৎ খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে বেশি থাকবে, সেই সঙ্গে রাজশাহী এবং ঢাকা বিভাগেও। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে শপথ নিয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। শুক্রবার রাতে কাঠমান্ডুর রাষ্ট্রপতি ভবনে দেশটির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন 73 বছর বয়সী কার্কি। দায়িত্ব নিয়েই আগামী 5 মার্চ সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন তিনি। রাষ্ট্রপতি রামচন্দ্র পাউডেল সংবিধানের 61 অনুচ্ছেদের অধীনে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কিকে নিযুক্ত করেন। এ সময় জাতীয় ঐক্য রক্ষা এবং সংবিধানের বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে তার সাংবিধানিক দায়িত্বের কথা উল্লেখ করেন তিনি। যুক্তরাষ্ট্রের কট্টর ডানপন্থী রাজনৈতিক ও ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক হত্যাকাণ্ডে প্রধান সন্দেহভাজনকে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চার্লি কার্ক হত্যাকাণ্ডে 24 ঘন্টারও বেশি সময় ধরে চিরুনি অভিযানের পর আটক করা হয়েছে প্রধান সন্দেহভাজন হামলাকারীকে। এরই মধ্যে তাকে নিরাপত্তা বাহিনীর হেফাজতে রাখা হয়েছে। হামলাকারী 22 বছর বয়সী টাইলর রবিনসন বলে জানিয়েছেন ইউটাহ গভর্নর। এক ব্রিফিংয়ে তিনি জানান, হামলাকারী রবিনসন ইউটাহ বাসিন্দা। পারিবারিক এক বন্ধুর সহযোগিতায় তাকে আটক করা হয়েছে।
অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ৫ বিচারপতির মধ্যে ৪ জনই এই দণ্ড দেন। ২০২২ সালে নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র সহ মোট ৫টি অভিযোগে বলসোনারোকে দোষী সাব্যস্ত করেন ৪ বিচারপতি। বলসোনারো ছাড়াও সাবেক মন্ত্রী ও সামরিক প্রধান সহ মোট ৭ জনকে এই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালতের এই রায় নিয়ে প্রশ্ন তুলেছেন বলসোনারোর ছেলে ও সিনেটর প্লেভিও বলসোনারো। তার অভিযোগ, আদালত যে এই রায় দিতে যাচ্ছেন তা আগে থেকেই সবাই জানত। ভারতের মণিপুর রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে পুলিশ ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে রাজ্যের চূড়াচাঁদপুর এলাকায় এই সংঘর্ষ হয়। এ সময় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সাজানো সমাবেশ স্থলে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। এক পর্যায়ে পুলিশ ও আধা সামরিক বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ জনতার উপর লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগামী ১৩ সেপ্টেম্বর মণিপুরে মোদীর সফর ঘিরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর ১০,০০০ সদস্য। যুক্তরাজ্য সফরের শেষ দিনে লন্ডনে একটি দাতব্য সংস্থার অনুষ্ঠানে অংশ নেন প্রিন্স হ্যারি। প্রয়াত মা প্রিন্সেস ডায়ানার স্মরণে আয়োজন করা হয় পুরস্কার বিতরণী এই অনুষ্ঠান। ১৯৯৯ সাল থেকে প্রিন্সেস ডায়ানার সম্মানে ডায়না অ্যাওয়ার্ড দিয়ে আসছে এই সংস্থা। অনুষ্ঠানে যোগ দিয়ে হ্যারি সংস্থার তরুণ তরুণীদের সঙ্গে বিভিন্ন সামাজিক কার্যক্রম নিয়ে কথা বলেন। রানী এলিজাবেথের ৩য় মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে গেল সোমবার যুক্তরাজ্যে আসেন প্রিন্স হ্যারি। এরপরই যুক্তরাষ্ট্রে ফিরে যান তিনি। এশিয়ান কাপে হংকং ম্যাচের আগে দল নিয়ে খানিক নেতিবাচক মন্তব্যই করলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। ভারতের বিপক্ষে ড্র ম্যাচের ফলাফল নিয়ে অখুশি বলে জানান JB6। আর শ্রীলঙ্কার ম্যাচের ফলাফল পক্ষে না আসার জন্য দায় দিলেন অতিরিক্ত আত্মবিশ্বাসকে। আমি মনে করি এটা নিজে অপিনিয়ন, আমরা সবচেয়ে ওয়ার্স্ট ইন্ডিয়া টিম ফেস করছি লাস্ট ৭-৮ বছর। এটা সবচেয়ে ওয়ার্স্ট টিম পাইছি, তারপরে ড্র করছি। ম্যাক্সিমাম খুশি ছিল, বাট টু বি অনেস্ট আমি খুশি ছিলাম না। আর সিঙ্গাপুর ম্যাচ আমি মনে করি প্লেয়ার অফ ওভার কনফিডেন্স ছিল। এটা আমার হোম ম্যাচ, এটা নতুন স্টেডিয়ামে, সো কনফিডেন্স ইজ গুড বাট ওভার কনফিডেন্স ইজ নট গুড। ১৫ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কায় শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল চ্যাম্পিয়নশিপ। ৭ দলের টুর্নামেন্টে এ গ্রুপে খেলবে বাংলাদেশ, যেখানে তাদের গ্রুপে আছে শক্তিশালী প্রতিপক্ষ নেপাল এবং স্বাগতিক শ্রীলঙ্কা। বিগত কয়েকটি বয়স ভিত্তিক আসরেই ফাইনালে স্বপ্ন ভঙ্গ হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। তবে দেশ ত্যাগের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ গোলাম রব্বানী ছোটন জানালেন শিরোপা জয়ের প্রত্যয়। অবশ্যই আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েই খেলবো এবং টুর্নামেন্ট উইন করার জন্যই খেলবো। প্রত্যেকটা ম্যাচে আপনি ইম্পর্টেন্ট, তো আমরা আমাদের লক্ষ্য হলো ম্যাচ বাই ম্যাচ খেলবো এবং প্রত্যেকটা ম্যাচই উইন করবো এবং ফাইনালি আমরা যে শিরোপার জন্য। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।